যে এনার্জিকে কেউ ডিস্ট্রয় করতে পারে না, কেউ তৈরিও করতে পারে না। তাহলে এই যে বিবেকানন্দ, তাদের এনার্জি গুলো কোথায়? মূলাধার চক্র, যেটা আমাদের নিতম্বের নিচে থাকে, পাঁচার মূলাধার চক্র, যেখান থেকে আমাদের সিক্রেট পার্ট, ওই জায়গাটা হচ্ছে মূলাধার চক্র। ওই মূলাধার চক্রে গিয়ে কিন্তু আমাদের হিট করতে হবে, কারণ আমরা ডিরেক্টলি আজ্ঞা চক্রে যেতে পারবো না। আমাদের মূলাধার চক্র, অনাহত, স্বাধিষ্ঠান, সহসা, এইভাবে কিন্তু আমাদের উঠছে। আমি যদি মনে করি মূলাধার চক্রকে বাদ দিয়ে ডিরেক্টলি আজ্ঞা চক্রে চলে যাব, এটা আমার কাছে মূর্খামি হবে। মানুষ পুজো করে, সবকিছু করে, ভালো মানুষও পুজো করে, খারাপ মানুষও পুজো করে। মন্দির মধ্যে থাকাকালীনও মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই কেন? নমস্কার, আমি রাজেশ মন্ডল আর আপনারা দেখছেন দ্য ট্রুথ ভাইবস। আজও আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবাশিস দা। প্রথমে দেবাশিস দা, যে বিষয়টা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল, এত মন্দির, মসজিদ, গির্জা, চার্চ, গুরুদ্বারা, এত কিছু তো রয়েছে। মানুষ যাচ্ছে, ভক্তি করছে, পুজো দিচ্ছে, প্রে করছে তাদের নিজস্ব রিচুয়াল অনুযায়ী। তার সত্ত্বেও মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটা হারিয়ে যাচ্ছে। এক কথা বলা যায় যে মানুষ রূপী আমরা সবাই অমানুষ, যে মানুষের মধ্যে আমরা আজ মানুষকে দেখতে পাই না। কেন? খুব দারুণ টপিক বলেছো তুমি। মানে প্রথমেই বলি যে আমাদের আমরা 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 অ্যাকচুয়ালি জানি না যে আমরা কে, এটা তো একটা কারণ। এবার আমরা জানি না আমরা কে, কিন্তু আমরা কিভাবে যে আমি, এটা তখনই আমি বুঝবো যখন আমি আমার থেকে নিজেকে, আমার সেলফকে বুঝতে পারবো। এবার এর পিছনে শুধু একটা কারণ হচ্ছে রিয়ালাইজেশন। এবার রিয়ালাইজেশনটা প্রত্যেক মানুষেরই কম বেশি আছে। যাকে তুমি বলছো যে মানুষ রূপী আমরা অমানুষ, অমানুষের একটা রিয়ালাইজেশন আছে। যদি সে রিয়ালাইজেশন না করতো, সে অমানুষের কাজটাও করতে পারতো না। যে চুরি করে সে রিয়ালাইজ করে, অনেক সময় হয়তো সে ভাবে যে আমি চুরি করছি, ঠিক করছি না, কিন্তু তারপরে দাঁড়িয়েও সে ঠিক পথে আসতে পারে না। আবার অনেকেই আছে যে খুব কিঞ্চিত মানুষ আছে, সবাই তো নয়, তাদের সমাজ গঠন তো এভাবে হতো না, যে জীবনে যে কোনো কিছুই ঘটে যাক আমি আমার নিজের মূল্যবোধ থেকে সরবো না, কখনোই সরবো না। এর পিছনে আমার ব্যক্তিগত অভিমত, এবং আমি আমাদের পূর্ব যে শাস্ত্র গ্রন্থ, যেগুলো আমাদের আদি যে ভাগবত বলো বা ধরো আমাদের মনুসংহিতা, আমি যেটা বেসিক্যালি পেয়েছি মনুসংহিতাটাকে নিয়ে কম কথা বলা হয়। আমি কোনো চ্যানেল বা কোনো কিছু এখনো কোনো ব্রডকাস্টে দেখিনি মনুসংহিতা নিয়ে। আমি মনুসংহিতা পড়তে গিয়ে দেখেছি এর আদি উৎস হচ্ছে ম্যারেজ রিফরমেশন বা বিবাহ সংস্কার। আমরা এই যে যা কিছু করি, আজকে ধরো তুমি আমার সাথে কথা বলছো বা আমি তোমার সাথে কথা বলছি, এই যে আমরা আমাদের দুজনের যে ভাইবস, দুজনের ভাব যে একত্রিত হয়েছে, এর পিছনে কিন্তু অবদান আমাদের নয়, আমাদের মাতা পিতা। আজকে আমি যে প্ল্যাটফর্মে আছি, আমি যে প্ল্যাটফর্মটাকে বিলং করছি, আমি যে এই পথে আছি, আমি তো এটা না হয়ে আজকে ডাক্তার হতে পারতাম, একদম ইঞ্জিনিয়ার হতে পারতাম, বা নেতা মন্ত্রী হতে পারতাম, বা সর্বোপরি আমি ডাকাতও তো হতে পারতাম, ক্রাইম করতে পারতাম। আমি ওটা হইনি, আমি এখানে আছি। বা তাও তুমি আজকে এই ব্লগ করবে কেন, বা আজকে তুমি এই সাবজেক্টগুলোকে চুজ করবে কেন? তুমি তখন অনেক আছে বিভিন্ন রকম সেক্স কন্টেন্ট নিয়ে কাজ করে, যাতে ভীষণ ভিউ হয়, প্রচুর মানুষ দেখে, তুমি করছো না, ডিফারেন্ট ট্যাগে হাঁটছো শুধুমাত্র তোমার মূল্যবোধের জন্য। আর এই মূল্যবোধ তোমাকে দিয়েছে তোমার পিতামাতা। এই যে তোমার পিতামাতার যে পবিত্র ভাবভূমি, তা দিয়ে তুমি ভূমিষ্ঠ। যে ঠিক একইভাবে আমিও আমার পিতামাতার এই পবিত্র ভূমি দিয়ে আমি সৃষ্টি হয়েছি। পৃথিবীতে তুমি যত মনুষ্য জীবকে দেখছো বা যত জীব জগৎকে দেখছো, সবাই কিন্তু তার পিতামাতা থেকে উদ্ভূত। একটা গরু, ছাগল, যাই বলো, পিতামাতা ছাড়া কিন্তু আসা সম্ভব না। ভগবান আছেন কিনা নেই, এটা কন্ট্রোভার্সি। যদি বলো তুমি আছো, তুমি দেখাতে পারছো না ইমিডিয়েট। যদি বলো তুমি নেই, সেও দেখাতে পারবে না যে নেই। আছে যে দেখাতে পারবে না, নেইও সে দেখাতে পারবে। তার মানে এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে। কিন্তু যিনি আছে, তুমি আছো, তোমার এক্সিস্টেন্স আছে, আমি আছি, আমার এক্সিস্টেন্স আছে, এটা তো সত্য, এটা তো মানতে হবে। ভগবানকে দরকারই নেই। প্রথমে আসছে যে আমি আছি এবং আমার অস্তিত্ব আছে। তাহলে আমার অস্তিত্ব আছে মানে আমার বিকাশও আছে। একদম। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কি করে আমার অস্তিত্বকে বুঝবো, আমি অস্তিত্বকে জানবো? এর জন্য দরকার প্রথমত হচ্ছে পবিত্র বিবাহের। যেই পবিত্র বিবাহের মাধ্যম থেকে পবিত্র সন্তানের উদ্বোধন হয়েছে। যেমন ভাবে আমাদের ভারতবর্ষকে দেবভূমি বলা হতো। কেন? তুমি যদি দেখো, আজ থেকে 100 বছর আগেও তুমি যদি যাও, ঘরে ঘরে দেবতারা জন্ম নিতেন। এই কলিযুগেও দেবতারা জন্ম নিয়েছে। এরকমটা নয় কলিযুগে সব খারাপ হয়ে গেছে। বিদ্যাসাগর মহাশয় কলিযুগেরই মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর কলিযুগের মানুষ, দেববন্ধু চিত্তরঞ্জন দাস কলিযুগের মানুষ,
মহাশ্বেতা দেবী কলিযুগের মানুষ, মাদার টেরিজা কলিযুগের মানুষ, গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের মানুষ, শ্রী রামকৃষ্ণ কলিযুগের মানুষ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কলিযুগের মানুষ। এরকম প্রচুর ঋষি মহারিষি, কবি, সাহিত্যিক, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু কলিযুগে তারা প্রত্যেকে দেবতুল্য ছিলেন। কিন্তু বর্তমান সময়ে এরা নেই। তুমি জানো, আমরা বিজ্ঞানের পরিভাষায় বলি থার্মোডায়নামিক ল অনুযায়ী এনার্জিকে কেউ ডিস্ট্রয় করতে পারে না, কেউ তৈরিও করতে পারে না। তাহলে এই যে বিবেকানন্দ, এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই যে মহাত্মা গান্ধী বা আচার্য জগৎচন্দ্র বসু, যাদের কথা আমি এখন বললাম, তাদের এনার্জি গুলো কোথায়? একদম, আমি এই প্রশ্নটাই আসতাম। তারা যেহেতু মানে এনার্জিকে নষ্ট করা যায় না, সৃষ্টিও করা যায়, তারা তো এসেছিলেন মানে সেই এনার্জিটা এক্সিট করেছিল বা আছে। অবশ্যই। তাহলে তারা এখন কোথায়? এটাই আমি আসছি। তুমি বলে যে মূল্যবোধের অভাব, সেখান থেকে আসছে। তো মূল্যবোধের অভাবটা কেমন করে হলো? এই যে এই আত্মাগুলো আসছে না, এই আত্মাগুলো আসবে কোথায়? তুমি এসছো কোথায়? তোমার মায়ের গর্ভে। আমি এসছি আমার মায়ের গর্ভে। আমার মা বাবার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি তৈরি হয়েছি। এবার আমি যে এখানে এসছি সেটাও আমার নিজের কর্ম অনুযায়ী। আমি যে অতীতে যে কর্মটা করেছিলাম, আমার যেটা এক্সিস্টিং, আমি আমার মাতা পিতার থেকে আরো উচ্চ গর্ভেও আসতে পারতাম, কিন্তু পারিনি। আমি পেয়েছি ওইখানে। তার মানে কি, যে আমরা যে যেখান থেকে পৃথিবীতে আসি সেই ভাবভূমি দাঁড়িয়ে আমার গতি প্রকৃতির সৃষ্টি হয়। মানে এক প্রকার কর্মফল ম্যাটার করে। অবশ্যই তাই, একদম 100% ম্যাটার করে। তুমি জগতের বুকে যদি দেখো, অনেকে আছে যে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে সেই অনুযায়ী রেসপন্স পায় না। আবার একটা মানুষ দেখো পরিশ্রম করছে না, প্রচুর রেসপন্স পাচ্ছে। এর কারণ কি? কারণটা হচ্ছে যে শুধুমাত্র একটা জীবনের তার ফলপ্রসূ হতে পারে না। সচিন তেন্ডুলকার, অমিতাভ বচ্চন বা যারা বড় বড় সেলিব্রিটি, এটা একজনের কাজ হতে পারে বলে আমার বিশ্বাস হয়। তুমি এটা কখনো দৃঢ়তার সাথে বলতে পারবে না সচিন তেন্ডুলকারের থেকে বড় প্লেয়ার ভারতবর্ষে ছিল না। সে প্ল্যাটফর্ম পায়নি। মহানায়ক উত্তম কুমার পশ্চিমবঙ্গ তথা ভারত মানে আমাদের এই বাংলার শ্রেষ্ঠ নায়ক ছিল, এটা বলা যেতে পারে না। আমাদের মাপকাঠিতে দাঁড়িয়ে আপাতত তিনি শ্রেষ্ঠ, কারণ আমরা আর কাউকে পাইনি। এরকমও তো হতে পারে তার কোনো এরকম কোনো যিনি ছিলেন যিনি প্ল্যাটফর্ম পাননি। তুমি কি দেখো না যে আমাদের রাস্তাঘাটে চলার পথে এমন সুন্দর গায়ক গায়িকা গান করে, অসাধারণ। হয়তো আমরা যারা প্লেব্যাক সিঙ্গিং করে তার থেকে অনেক ভালো গায়, কিন্তু সে প্লেব্যাকটা পায়নি। তার মানে কি, সে প্ল্যাটফর্ম পায়নি। এই প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য তার কিন্তু তার যে গুণ বিকশিত হলো না। ঠিক একইভাবে এই গুণ বিকশিত হওয়া না হওয়ার পিছনে কিন্তু তার পূর্ব জন্ম একটা ম্যাটার করে, একটা নির্ভর করে। আমরা কমার্সের, আমি কমার্সের স্টুডেন্ট, আমি কমার্সে যারা কমার্স নিয়ে পড়েছেন তারা আমার সাথে একমত হবেন। আমাদের একটা জিনিস হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করতাম, একদিকে ডেবিট একদিকে ক্রেডিট লিখতাম। এবার যেখানেই আমাদের ডেবিট ক্রেডিটের মধ্যে কোনো একটা, ধরো একটা ডেবিটে রয়েছে 70,000 আর ক্রেডিটে রয়েছে 74,000, এই যে 4,000 মিলছে না, তখন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বলে ওটাকে লিখে দিতাম, 4,000 মিলিয়ে দিতাম ডেবিট ক্রেডিট। তো আমাদের জীবনটা ওই ট্রায়াল ব্যালেন্সের মতো, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট যদি বলি পাপ আর ক্রেডিট যদি বলি পুণ্য। যেটা বেশি হয়েছে সেটাকে তোমার ডেফিসিয়েন্সি থাকবে এবং সেটা তোমাকে মেলাতে হবে। পৃথিবীতে আমি এটাকে আমরাও বলছি, ভগবানের তত্ত্বতে যাচ্ছি না, আমি কোনো স্পিরিচুয়ালিটিতে যাচ্ছি না, আমি বিজ্ঞানের ভাষায় আসছি। আমরা নিউটনকে মানি, আমরা ভগবানকে মানতে চাই না, দরকার নেই ভগবানকে আনার। আমি বলি বিজ্ঞানকে মানো। বিজ্ঞানের পরিভাষাতেও দেখুন মনুষ্যত্ব কত বড় জিনিস। নিউটন বলছেন তার তৃতীয় সূত্রে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি তাই হয়, নিউটন যদি সত্য হয়, আর যদি আজকালকার সভ্য সমাজ নিউটনকে মেনে থাকে, আমি ভগবানের কাছে বলছি না, তাহলে তাকে তো তার কর্মকে মানতে হচ্ছে। তাহলে প্রত্যেক ক্রিয়া যদি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে যেই মানুষটিকে আজকে আমি ঠকাচ্ছি তার বিপরীত প্রতিক্রিয়া কি হয়? নিজেকে ঠকা। তাহলে কোথায় সে মানছে? আজকে আমি কোনো পলিটিক্যাল বা কোনো কিছু ইনফ্লুতে যেতে চাই না, কিন্তু আমরা দেখতে পাই যে অনেক পলিটিক্যাল জায়গায় মানুষ আছে তারা মিথ্যে বলছে। তার মানে তারা তো জানেন যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া, তাদের সাথে মিথ্যে বলছেন কেন? তাকেও তো মিথ্যে হতে হবে। মানে যদি আমি কোনোভাবে কারোর কাছ থেকে বাজে কাজ করে, হরফ করে টাকা নিয়ে জোর জুলুম করি, তাহলে আমার উপর একটা সময় জোর জুলুম হবে। যদি ইন দ্য মিনস টাইম এখন না হয়ে থাকে, কালকে যে সংগঠিত হবে তার কোনো মানে নেই। আর তুমি প্রিভিয়াস যদি দেখো আমাদের জীবন, ধরো এখন যিনি রুলিং পার্টি বা যে আগের রুলিং পার্টি ছিল, আগের রুলিং পার্টি যে ডমিনেট করেছিল, এখন যারা আছে তারা আবার তাকে ডমিনেট করছে। এটা পৃথিবীর ইতিহাস বলছে। তুমি আজকে আমাকে মেরে কিছু নিয়ে যাবে, ইতিহাসে পুনরাবৃত্তি।
তুমি আজকে আমার কাছে আছে, তুমি আমি আমি ক্ষমতাহীন, আমার কাছে বল নেই, তুমি আমাকে ছিনিয়ে এই মোবাইল দিয়ে ধরে আমার নিয়ে চলে যাবে। আমার যখন সুযোগ আসবে আমিও তোমার আইফোনটা সুযোগ ছিনিয়ে তো নেবো। এটা তো প্র্যাকটিক্যাল, এতে অবাক হওয়ার কি আছে? তাই আমরা যাই করছি, আমরা যাই পাচ্ছি, আমি কিন্তু আমার কর্মই ভোগ করছি, আমি আমার কর্মের বাইরে নই। তাহলে আমাদের যে মেন টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের মনুষ্যত্ববোধের অভাব কোথা থেকে হচ্ছে। এটা মেন হচ্ছে সঠিক বিবাহ না হওয়ার জন্য, সঠিক মাতা পিতা না আসার জন্য। পৃথিবীতে হাজারো মা আছে, কোটি কোটিতে মা পর্যবসিত হয়েছে, কিন্তু সঠিক মা নেই। আমি কিন্তু কোনো মাতাকে অপমান করছি না, আমার মাও কিন্তু এর মধ্যে ইনক্লুড, তোমার মাও এর মধ্যে ইনক্লুড। আমি বলছি সঠিক মায়ের জায়গায় আমাদেরকে। তুমি যদি জানো, নেপোলিয়ন বলেছিলেন যে আপনি আমাকে 5খানা মাদার দিন, আমি পুরো জগৎকে শুদ্ধ করে দেবো। আজকে বলো আমাদের কি 5খানা মা? আমাদের তুমি পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মা পেয়ে যাবে, কয়েক কোটি মা পাবে, সারা পৃথিবীতে কয়েক কোটি। উনি 5খানা মা পেলেন না কেন? তার মানে যেই মা উনি চাইছেন সেই মাটা তো এক্সিস্ট করছে না। আজকে যদি 5খানা মা হতো, বলো না পৃথিবীতে তোমার মাই আমার মাই, যদি আমরা কেউ সন্ন্যাস নিতে চাই বা আমরা কেউ চাই যে সবকিছু ইয়ে করে আমি স্পিরিচুয়াল মানে একদম এমন ভাবে ভগবানের সাধনায় লিপ্ত, আমি অন্য কিছু বুঝবো না, তোমার মাই প্রথমে বাধা দেবে না, তোকে বিয়ে করতে হবে, আর তোকে বংশ রক্ষা করতে হবে, তোকে রোজগার করতে হবে। তোর বাবা বাড়িটা বানিয়ে দিয়ে গেছিল, দেখছিস না বাড়িটা আটকে আছে, তুই বাড়িটা ছাদ দিবি না। মানে আমরাকে ছোটবেলা থেকে আমাদের মেকানিজম এমন ভাবে করা হচ্ছে, আমরা হচ্ছে একটা মানি আর্নিং মেশিন, আর যে যত বেশি মানি আর্নিং করে সে তত সাকসেসফুল। এটা আমাদের ছোটবেলা থেকে ঢুকিয়ে দিয়েছে, আমাদের প্রথম থেকে ঢুকিয়েছে, প্রথম পরিবার, তারপর ব্যষ্টি, তারপর সমষ্টি। পুরো সমাজের কাছে আমাদের কাছে এখন লক্ষ্যমাত্রা আছে, যে যত মানি আর্নিং করবে সে তত বেশি সফল। আর এই ইম্প্যাক্টটা পড়েছে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং ইউনিভার্সের মধ্যে। আর এই ইম্প্যাক্টে এমন ভাবে গেঁথে গেছে, ইম্প্যাক্ট তুমি আমি কোনো ব্লক করে চেঞ্জ করতে পারবো না রাতারাতি। রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, পৃথিবীতে কোনো কিছু রাতারাতি সম্ভব না। কিন্তু যদি কোনো মানুষ আমাদের প্রচেষ্টা থেকে অনুভব করার চেষ্টা করে, তাহলে হয়তো সে ঠিক হতে পারে। জানবে কোনো কিছুই আমি ওরা তো সবাই এরকম করছে, আমি কেন মধ্যখানে করতে যাব? আমি কেন অনেস্ট হব? মানুষের মধ্যে এগুলো হয় তো, ওরা তো সবাই চুরি করছে, আমি চুরি করলে কিসের দোষ? আরে বাবা, ওরা যদি সবাই গু খায়, তুমি কি গুটাই খাও? একদম। ওরা যদি সবাই নেকেড হয়, তুমি কি নেকেড হও? তাহলে ওদের সাথে তুমি নিজেকে কম্পেয়ার করছো, তুমি আগে হও না। অনেক লোকই তো প্রস্টিটিউট সেন্টারে যায়, তুমি কি যাবে? তোমার মূল্যবোধ কি বলছে, তোমার নিজের ভবিষ্যৎ কি বলছে? মানে ও করছে বলে আমি করব? জীবনটা কি কম্পিটিশন? জীবন কি প্রতিযোগিতা না সহযোগিতা? যদি প্রতিযোগিতা হয় তাহলে আমরা কেউ কাউকে বুঝবো না, যদি জীবনের নাম সহযোগিতা হয় তাহলে কিন্তু বুঝবো। আমি প্রায় একটা সিরিয়াল মানে আগে শুনতাম, আমার মারা, সব মা কাকিমারা দেখেন, আপনারা জানেন, মায়েরা দেখেন, আমরা টিভি খুলে প্রথমে জি বাংলা চালাই, দেখবে জি বাংলা চালাতে গেলে দেখা হয় জীবন মানে জি বাংলা। আরে জীবন মানে জি বাংলা নয়, জীবন মানে সহযোগিতা। এবার আমরা জানি জীবন মানে জি বাংলা কি করে হবে? ওটা তো একটা দিয়েছেন লোগো। জীবন মানে জীবনের নাম হচ্ছে সহযোগিতা, কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো জীবনের নাম প্রতিযোগিতা। না, জীবন প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হারে যেতে, কিন্তু সহযোগিতায় একজন আরেকজনকে সহযোগী হয়ে ওঠে, জেতায়। আর আমি যত জেতাতে পারবো, ওই যে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। যখনই আমি কাউকে জেতাবো তখন আমি জিতবো। যত লোকের সেবা আমি করবো তত লোকের সেবা আমি পাবো। যত লোককে আমি যা দেবো, আমি সবাইকে একটা কম্পালসারি জিনিস বলি, ভাগ্য পরিবর্তনের একটা ল। আমি নিজে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, কিন্তু আমি অ্যাস্ট্রোলজি থেকে অনেকটা পিছিয়ে এসেছি। আমি করি, আমাকে এখনো করতে হয়, কিন্তু প্রফেশনালিটিটা আমি প্রফেশনটাকে মূল্যবোধের অভাবে নিয়ে যাইনি আর 5 জন জ্যোতিষের মতো। আমি একসময় চ্যানেলে বসতাম, গ্রাউন্ড চ্যানেল নামগুলো বলছি না, ব্লগে একটা খুব আমি 60 টিভিতে বসতাম 2019 অব্দি। আমাকে হয়তো দেখেছেন যারা এখন দেখছেন, 2019 আমি 60 টিভিতে বলছি, সিটিএন বাংলায় বসেছি, ভালো ভালো চ্যানেলে আমি করেছি, টানা চুটিয়ে আমি প্রফেশনাল লাইফ করেছি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র অর্থ রোজগার, আমাকে হাইলাইট করাই আমার জীবনের লক্ষ্য হলে আমার জীবনে আমি হারাবো সবকিছু। আমি আমার জীবনের শ্বাস থেকে হারিয়ে ফেলবো, শান্তিকে হারিয়ে ফেলবো। টাকা কখনো শান্তির পথ হতে পারে না। আমি স্টিল নাও ওই জায়গায় বলছি, আমি জানি টাকা ছাড়া কিছু সার্ভাইভ করে না, টাকা জীবনে দরকার আছে, কিন্তু তার মানে এটা নয় টাকাই সর্বস্ব। আমি টাকার জন্য আমি নই, আমার জন্য টাকা, কিন্তু টাকার জন্য আমি নই। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, টাকার জন্য আমি হয়ে গেছি। আই ওয়ান্ট মানি, আই নিড মানি, এটা হয়ে গেছে। এটা তো হতে পারে না। আমার কথা হচ্ছে, মেন জিনিস যেটা আমার টার্মস হচ্ছে যে আমাদের মূল্যবোধের অবক্ষয়ের মেন কারণ হচ্ছে আমাদের বেসিক শিক্ষা, আর সেটা হচ্ছে আমার মা বাবার পটভূমি, আমাদের বিবাহ সংস্কার। তুমি যদি আজকে দেখো ভাই, তুমি যদি দেখো চতুর জায়গায় তুমি পুরুষ খুঁজে পাবে না,
দেখবে এখন ট্রেন্ড হয়েছে ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে যেটা মেন দেখা হয় তোমার কত পয়সা আছে। একদম। তোমাকে বিয়ে দিতে গেলে দেখবে তোমাকে যে মেয়ের সাথে তোমার বিয়ে হবে, মেয়ের বাবা মা তোমার ক্যারেক্টার দেখবে না। তুমি যদি প্রফেশনালি অকেশনালি ড্রিঙ্কিং করো, ওটা ডাজ না দেবে। এখন আমি অনেক জায়গায় ম্যাট্রিমনি সাইডে আমাকে যারা যৌতুক বিচার করাতে আসেন বা ইয়ে নিয়ে দেখি বলে, দাদা দেখবেন ওরা ম্যাট্রিমনি দিচ্ছে দেখেছেন ড্রিঙ্কিং ডাজ নট ম্যাটার, মানে কোনো প্রবলেম নেই, ড্রিঙ্ক করতে পারে, স্মোকিং ডাজ নট ম্যাটার, কিন্তু দিয়েছে অ্যানুয়ালি ইনকাম ওটা জানি 10 লক্ষ হতে হয়, ওটা ম্যাটার করে, মানে 10 লক্ষটা জানি অ্যানুয়ালি ইনকামটা হয়, তাহলে ড্রিঙ্কিং ডাজ নট ম্যাটার। এইখানেই তো মূল্যবোধের অবক্ষয়। মানুষ এখন ক্যারেক্টার দেখে না, ছেলের ক্যারেক্টার দরকার নেই, ছেলে পুরুষ কিনা, পুরুষ মানে জামা প্যান্ট পরলে দাড়ি গোগলে সেটাকে পুরুষ বলে না, পুরুষ মানে যিনি পূরণ করতে পারেন। কতটা পূরণ করতে পারে, পূরণ মানে শুধু ফাইন্যান্সিয়ালি নয়, ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, সমস্ত দিক থেকে যে পূরণ করতে পারে সেই প্রকৃত পুরুষ। এই জিনিসগুলোকে দেখা হয় না বিয়ের ক্যাটেগরি ক্ষেত্রে। দেখা হয় প্রথমে পয়সা কত আর্নিং করে প্রথম, দ্বিতীয়ত বাড়িটা দোতলা আছে কিনা, বা দোতলা না একতলাতে অনেক মোটামুটি 1,500 থেকে 2,000 স্কোয়ার ফিট আছে কিনা, আমার মেয়ে জানি আরামসে থাকতে পারে, এসি লাগানো আছে কিনা। তৃতীয়ত হচ্ছে যে গাড়ি হলে আরো বেটার, যদি তার মেয়ে আরো অনেক এডুকেটেড হয় তাহলে আরো ভালো। এই যে ব্যাপারগুলো সবকিছুই কিন্তু দেখো মেটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়ার দিকে চলছে, মূল্যবোধে চাওয়া পাওয়া কারণ নেই। এবার সেই মানুষটি যখন তার মেয়ে ডিভোর্স হবে তখন সেই ছেলেটির কাছ থেকে মূল্যবোধ আশা করে। আজকে দেখুন আমার মেয়েকে কত কষ্ট করে ধার দেনা করে বিয়ে দিলাম, ছেলেটি এত মানুষ, তার মা বাবা আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। আরে বাবা, সেই অমানুষকে তো তুমি চুজ করেছিলে, তার মা বাবাকে তো তুমি দেখে বিয়ে দিয়েছিলে, আজকে সেখানে অমানুষ হলো তোমার কাছে, সে তো মানুষ ছিল। তার মানে তুমি যদি নিজে মানুষ হতে তুমি অমানুষের কাছে গেলে কি করে? আমি তো মানুষ হলে মানুষ খুঁজবো, আর আমি যদি মানুষ না হই তাহলে আমি অমানুষ খুঁজবো। পৃথিবীতে কোনো জায়গায় দেখেছো নাকি যে গরুর পেটে মানুষ হয়েছে, না কুকুরের পেটে? তুমি ভাই, এটা আমি পড়াশোনা করা থেকে বলছি, আমি জীবনে অনেক বই পড়েছি। আমার তুমি এসছো আমার লাইফ যদি দেখো, আমার প্রচুর বই আছে এখানে সাজানো গোছানো, দেখেছি, কিন্তু আমি এই বইগুলো থেকে কিচ্ছু পাইনি, শুধু একটু নলেজ পেয়েছি। যেটা পেয়েছি রিয়ালাইজ করে পেয়েছি, আমি প্র্যাকটিক্যালি দেখে পেয়েছি। আমি চিন্তা করেছি, আচ্ছা আমি মানুষ, তার মানে আমি এটা মানুষের পেটে এসেছি। কুকুরের পেট থেকে যখন বাচ্চা হয় সে অটোমেটিক্যালি কুকুর হয়ে যায়, গরুর পেট থেকে যখন বাছুর হয় সে বড় হয়ে অটোমেটিক্যালি গরু হয়ে যায়। এটা জেনেটিক ব্যাপার, জেনেটিক ব্যাপার। সাপের পেট থেকে বাচ্চা হলে অটোমেটিক্যালি সাপ হয়ে যায়, বাঘের পেট থেকে করলে অটোমেটিক্যালি বাঘ হয়ে যায়, সেভাবে সিংহ, শিয়াল, পিয়াল যার অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ বেরিয়ে মানুষ হয় না কেন? আমার মধ্যে একটা চিন্তার বহিঃপ্রকাশ হলো, কেন হয় না? তার মানে ওরা ওদের সিস্টেম অনুযায়ী কাজ করে, একমাত্র মনুষ্য জীব যে সিস্টেমে চলে না। এই জন্য দেখবে পৃথিবীতে, আমার এটা নিজের ব্যক্তিগত অভিমত, সরকারের সাথে তো আমি বলতে পারি না সরকারকে, আর যদি কোনো আমার সরকারি আমলা বা কোনো নেতা মন্ত্রী এটাকে দেখে থাকেন, আমি বলবো দয়া করে এটাকে নিয়ে ভাববেন একবার। দেখবে আমরা বাঘ্র প্রকল্প করি, মানে বাঘ সংরক্ষণের জন্য, যেমন আমাদের সুন্দরবনের এদিকে আছে, কুমির প্রকল্প করি কুমির সংরক্ষণের জন্য। এভাবে দেখবে চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় প্রকল্প আছে যে বাঘ, সিংহ এদেরকে রাখার জন্য, কুমির প্রকল্প বা সংরক্ষণ করার জন্য। কিন্তু আমার একটা অনুরোধ, এই ভাইয়ের ব্লগের ধরুন বা সোশ্যাল মিডিয়ার ধরুন, সরকার কেন মানুষ সংরক্ষণের প্রকল্প করে না? মানুষ সংরক্ষণ হচ্ছে না তো। সকল কিছু মেটেরিয়ালিস্টিক, রক্ত মাংসে দেখতে সুন্দর সানগ্লাস পরা ছেলে, ছেঁড়া জিন্স পরা ছেলে, ছেঁড়া জিন্স পরা মেয়ে, যত বেশি ন্যাকেট জামা কাপড় পরা ছেলে মেয়ে রাস্তাঘাটে চলছে, দেখতে শুনতে ভালো আপাত দৃষ্টিতে, ভিতরটা ভালো হোক না হোক দেখতে ভালো। এই জিনিসগুলো তৈরি হচ্ছে, কিন্তু কোথায় সংরক্ষণ হচ্ছে, কোথায় মানুষ? যদি সংরক্ষণ হয় তাহলে দেশে এত অরাজকতা কোথা থেকে আসে? আজকে নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বা ক্ষুদিরাম, ওরা স্বাধীনতা চেয়েছিলেন যে দেশকে রক্ষা করার জন্য, কিন্তু ওনারা জানতে পারেননি, এটা আমার নিজের মনে হয়, যে আমি কাদের হাতে স্বাধীনতাটা দিচ্ছি। সত্যি কি আমরা স্বাধীন? পৃথিবীতে স্বাধীনতা বলে কোনো কথা হয় না ভাই। আমি প্রথম তোমার ব্লগে বলছি, কেউ হয়তো কখনো বলেনি স্বাধীনতা বলে কথাই নেই। ইন্ডিপেন্ডেন্স কথাটা আমার কাছে ভুল, আমার ব্যক্তিগত অভিমত বলছি, ইন্ডিপেন্ডেন্স কথাটা ভুল। পৃথিবীতে ইন্ডিপেন্ডেন্স কেউ নয়, আমার মনে হয় কথাটা ইন্টারডিপেন্ডেন্স হবে। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন, তুমি স্বাধীন নও তো, তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল হতে। এমনকি
তুমি যে সকালে উঠে সার্ভাইভ করবে জগতে, তার জন্য তুমি পরাধীন। কেন? তোমাকে অক্সিজেন নিতে হয়। কালকে থেকে গাছ যদি স্ট্রাইক করে তোমাকে অক্সিজেন দেবে, তুমি কি করে বাঁচবে? তো তুমি কোথায় স্বাধীন? তোমাকে তো নির্ভরশীল হতে হচ্ছে গাছের উপর। তুমি স্বাধীনতাটা কোথায়? যে কথাটার মর্ম কোথায় স্বাধীন? বলা যেতে পারে ইন্টারডিপেন্ডেন্ট, মানে একে অপরের উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকে, উদ্ভিদও আমার উপর নির্ভরশীল, আমিও উদ্ভিদের উপর নির্ভরশীল, একদম প্রত্যেকের উপর নির্ভরশীল। তাই ইন্ডিপেন্ডেন্স কথাটা ঠিক নয়, ইন্টারডিপেন্ডেন্স কথাটা ঠিক আমার মনে হয়। তাই আমার এটা ব্যক্তিগত অভিমত যে যত সংরক্ষণ কুমির, বাঘ, সিংহের প্রতি করা হয়েছিল, যদি মানুষ সংরক্ষণের প্রকল্পগুলোতেও আজকে হতো, তাহলে আমার মনে হয় আমাদের ভারতবর্ষ আবার দেবভূমি হতে পারত। আর তার প্রথম কারিগরি হচ্ছে খুব স্ট্রিক্টলি প্রিন্সিপালের বিবাহ সংস্কার আমূল পরিবর্তন করা দরকার। যে কোনো ছেলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। পয়সায় যদি তার বিবাহের মূল্য বদলে, তাহলে আপনার মেয়েকে কেন লাদেনের সাথে বিয়ে দিয়ে দিতে পারেন না? আপনার মেয়েকে কেন সাদ্দামের মতো ছেলের সাথে বিয়ে দিতে পারেন না? আপনার মেয়েকে কেন টেররিস্টের সাথে? টেররিস্টের তো আরো টাকা রয়েছে, যারা টেররিস্ট, যারা প্রচুর টাকা রোজগার, দিয়ে দেননি তাদের কাছে বিয়ে, কেন অন্যটা ছেলের সাথে বিয়ে দেবেন? তার মানে এখানে মেন বিষয় হচ্ছে আপনি চাইছেন একটা ছেলের সাথে বিয়ে দিতে, তাহলে দেখুন আগে তার কৃষ্টি, তার সংস্কৃতি, তার সেই ছেলেটি তার বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে কিনা, সে তার পূর্বপুরুষকে শ্রদ্ধা করে কিনা, তার কৃষ্টির প্রতি সংস্কৃতি আছে কিনা, সে যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মবাদ তাকে মান্যতা করে কিনা, সেই দেখে ছেলের সাথে মেয়ের বিয়ে দিন। দেখুন না আপনার জীবনে ডিভোর্স হয় কিনা। আপনি তো বিয়ে দিচ্ছেনই মূল্যবোধকে অবক্ষয় করে, মেয়ে ল্যাভিশলি লাইফ লিড করবে। তো ল্যাভিশলি লাইফ লিড করতে গিয়ে যা হয় ফ্যাবেশ তাই হয়ে গেছে। আপনি করছেন ফ্যাশন, তো জীবনটা তো হবেই শ্মশান। যে যত বেশি ফ্যাশনেশন করেছে তার জীবন তত শ্মশান হয়েছে। আমাদের শ্মশানের উৎপত্তি হচ্ছে ফ্যাশন থেকে। আমি ওই শ্মশানের কথা বলছি না যেখানে আমাকে দাহ করা হয়, আমি বর্তমান সমাজের শ্মশানের কথা বলছি। এই যে সবের পিছনে আমরা ছুটছি, এই সব হচ্ছে দন্তের স বয়কারে বের সবের, আর আমরা এই দন্তের স বয়কারে বের এই সবের পিছনে ছুটতে গিয়ে তালিবস্য ব সব মানে মৃত হয়ে যাচ্ছে। যেদিন থেকে আমরা এই সবের পিছন বন্ধ করবো, ততদিন আমরা ওই সবটা বন্ধ করতে পারবো। শোনো ভাই, তোমার এই শরীরের মৃত্যুকে তুমি রোধ করতে পারবে না, কিন্তু মনের মৃত্যুকে তুমি রোধ করতে পারো। আজকে মানুষ কিন্তু শরীরের মৃত্যু কম পরে হয়। এখন বিজ্ঞানের অগ্রগতিতে আমরা অনেক বেশি সার্ভাইভ করতে পারি, আমাদের মেডিসিন এখন উন্নত, হাই টেকনোলজি, কিন্তু আমাদের এমন মেডিসিন নেই যে আমাদের মনের শান্তিকে এনে দিতে পারে। আর মনের শান্তির কিন্তু একটাই ঠিকানা, সেটা হচ্ছে সত্য। আমি ভগবানের কথা বলছিই না, আমি আনছি না ভগবানকে টেনে এখানে এই জায়গার মধ্যে আনতে চাইছি না। আমি বলছি তুমি গডকে মেনো না, তোমাকে মানতে কেউ বাধা দেয়নি, তুমি মেনো না গডকে কালকে থেকে। তোমার কোনো মূর্তির পুজো দরকার নেই, কোনো বিগ্রহ রাখতে হবে না, তুমি গুডকে মানো, ভগবান যেটা বলছে সেটাকে মানো। তোমাকে মানতে হবে না শ্রীকৃষ্ণকে, তুমি শ্রীকৃষ্ণের কথাকে মানো। তোমাকে মানতে হবে না রামচন্দ্রকে, তুমি রামচন্দ্রের কথাকে মানো। তোমাকে মানতে হবে না মহাপ্রভুকে, তুমি মহাপ্রভুর কথাকে মানো। তোমাকে মানতে হবে না যীশু খ্রিস্ট, কিন্তু যীশু খ্রিস্টের কথাকে মানো। আমি বলতে চাইছি আমরা প্রত্যেকে মূর্তিকে মানি, ওই মূর্তিতে যখন তিনি বিলং করতে যেগুলো বলে গেছে সেটাকে মানি। আমি বলছি যে কোনো মানুষকে মানতে হবে না, মানুষের কথাটাকে মানতে। আমি বলছি চরণকে মানতে, চরণকে না। আমরা চরণ পুজো করি, তার পায়ে ফুল দিই। আমি বলছি চরণ পুজো করবেন না, চরণ পুজো করুন। যেভাবে তিনি চলেছেন, মহাপ্রভু যেভাবে চলেছেন, রামচন্দ্র যেভাবে চলেছেন, শ্রীকৃষ্ণ যেভাবে চলেছেন, সেই চরণটাকে পুজো করুন। যেভাবে তিনি চলেছেন, জীবনে চলে দেখিয়েছেন, সেই চরণটাকে পুজো করুন, তাহলে সঠিক পুজোটা হবে। আমরা সবাই চরণ পুজোতে ব্যস্ত, সারা পৃথিবীর চরণ পুজোতে ব্যস্ত। দেখো আজকে কিন্তু মন্দিরের অভাব নেই ভাই, দেখো না কত বড় বড় কোটি কোটি টাকা দিয়ে মন্দির করছে। কোনো মসজিদের অভাব নেই ভাই, জায়গায় জায়গায় কত বড় মসজিদ আজান দিচ্ছে। কোনো চার্চের অভাব নেই, কিন্তু মানুষের অভাব। তার মানে এই চার্চ, মন্দির, মসজিদ কোনো মানুষ তৈরি করতে পারেনি। মানুষ তৈরির প্রথম ভিত্তি হচ্ছে মা, মাতা এবং পিতা। আর মাতা পিতা, আজকালকার যেসব মেয়েরা আনওয়ান্টেড অ্যাফেয়ার, একজন 10 জনকে ছেড়ে দিচ্ছে, আরেকটা ছেলে আজকে একে চাচ্ছে, ওকে প্রেম করছে, এই তো কালক্রমে গিয়ে বাবা হবে। আর ওই মেয়েটি তো আজকে দেখো লিভিং করছে, সে ছেড়ে দিল, ভালো লাগলো না, আরেকটা ছেলের সাথে লিভিং করছে, আরে কোনোদিন গিয়ে তো ও মা হবে। আর তুমি ভাবো এর মেন্টালিটি কোন জায়গায় চলে রয়েছে। এই তো গর্ভে ধারণ করবে একটা শিশুকে, এই গর্ভে আসবে বিবেকানন্দ, এই গর্ভে আসবে নেতাজি, এই গর্ভে আসবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, এই গর্ভে আসবে। সে চাইছে আমার ছেলেটা ভালো হোক, কাজ করছে কোথায় ভালো হওয়ার? আমি যেটা চাইছি আমাকে তো করতে হবে। আমি চাইছি আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হওয়ার মতো পড়াশোনা করি, খেলে দুলে এসে কোনো রকম 1 ঘন্টা নয় করে পড়ে গেলে আমি ফার্স্ট হবো? আরে ফার্স্ট হতে গেলে যা কর্ম তোমাকে তো করতে হবে। আমরা যেটা চাইছি আমরা সেটা করছি না, আমরা যেটা বলছি সেটা ভাবছি না,
আমাদের জায়গাটা এমন হচ্ছে, আমরা যেটা বলতে চাইছি সেটা ভাবতে পারছি না। আমি চাইছি আমি সুস্থ থাকবো, কিন্তু আমি সিগারেট খাচ্ছি, থাকবো কোথা থেকে? আমাকে তো বলার সাথে করতে হবে। আমি যদি করাটাকে না অবলম্বন করি, তাহলে পৃথিবীতে এমন কোনো ঈশ্বর আছে বলে বিলিভ করি না যে আমাকে পাইয়ে দিতে পারে কিছু। এরকম কোনো অলৌকিক ঈশ্বরে আমি বিশ্বাসী নই। যদি কেউ বিশ্বাসী থাকেন আমাকে প্র্যাকটিক্যালি দেখালে আমি খুশি হব, আমি সেই ঈশ্বরকে আগে ধরবো। আমি এরকম ঈশ্বরকে বিশ্বাস করি না, আমি ঈশ্বরকে মানি না এরকম ঈশ্বরকে। আমি সেই ঈশ্বরকে মানি যে ঈশ্বর আমার কর্মের অনুযায়ী আমাকে প্রগতিতে ফল দেন। আর শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এনারা সেই কথাই বলে গেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমি যা করছি তা তুমি করতে যেও না, আমি যা বলছি তা তুমি করো। তিনি যেভাবে বলেছেন, আমার তার চলনাটা দেখতে হবে। তিনি কিভাবে তিনি আজীবন, আজকে তুমি দেখো এত যে বড় বড় মঠ মিশন গুলো শ্রীকৃষ্ণকে নিয়ে যারা লাফালাফি করে, যারা তুলসীর মালা পড়ছে, ন্যাড়া হয়ে যাচ্ছে, টিক্কি রাখছে, উদম কীর্তন করছে, খোল বাদল বেলে, দেখুন একটা মানুষ তৈরি করতে পেরেছে কোথায়? কি হয়েছে এটা করে? কি লাভ হয়েছে বলো না? শ্রীকৃষ্ণকে ডেকে কি আলোচনা করে হয়েছে? একটা শ্রীকৃষ্ণ আবির্ভাব করাতে পারছে? একটা মহাপ্রভু আবির্ভাব করাতে পারছে? পারছে না তো। তার মানে ওনারা শ্রীকৃষ্ণকে মুখে বলছেন মানি, কিন্তু শ্রীকৃষ্ণের চলনাকে তুমি যদি কালকে কোনো মঠের কাছে গিয়ে ধরো তোমাদের দুজনের মধ্যে মারপিট হচ্ছে, দেখবে কোনো মহারাজ বাইরে এসে বেরিয়ে তোমাদের মারপিটটাকে ছাড়িয়ে বলবে না, বাবা এগুলো করাটা ঠিক নয়, তুমি কেন মারছো? আরে ওই তো তুমি মদাত্মা সর্বভূতাত্মা। আমরা গুরু বন্দনায় বলি, মন নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তার মানে কি, আমার আত্মা পৃথিবীর সবার মধ্যে, যে তুমি তো আমি, তোমাকে লাগলে আমার তো লাগবে, এই মূল্যবোধ তো আমার তোমার মধ্যে নেই। এটা কিন্তু কেউ বেশি বুঝিয়ে দিচ্ছে না যে তুমি যাকে মারছো সে তুমিই, কিন্তু তুমি তোমাকেই মারছো। তুমি যাকে গালি দিচ্ছ, তুমি যাকে স্ল্যাং বলছো, এর বাচ্চা, তুমি তোমাকেই গালি দিচ্ছ। এই বোধ ঢোকাতে পারছে না। বলবে না না আমাদের না ঝুট ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আমি নিজে প্র্যাকটিক্যালি শুনেছি বলে বলছি। আমার বাড়ি বারাসাত, ওখানে কোনো একটা জায়গায় একটা রাধা গোবিন্দ মন্দির আছে 11 নম্বর গেটে। আমি জায়গাটাও বলে দিলাম, তারপরে আর বলছি না। একটা দিন দেখছি একটা ভ্যানালার সাথে একটা ইয়াং ছেলে বাইক নিয়ে গিয়ে লেগে গিয়ে মারপিট হচ্ছে। পরবর্তীকালে আমি গিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম, আমার খারাপ লেগেছে দেখে। একজন মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমি বললাম আপনি তো ছাড়িয়ে দিতে পারতেন। বলছেন, বাবা আমার না এইসব ঝুট ঝামেলা ভালো লাগে না। আমি অবাক হয়ে গেলাম, যিনি যাকে ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, তার জন্ম থেকে মৃত্যু অব্দি ঝুট ঝামেলা নিয়ে রয়েছিলেন তিনি। শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে তার দেহ থেকে 125 বছর অব্দি দেখো আজীবনকাল তার ঝুট ঝামেলা। জন্ম হলেন মামা মারার জন্য প্রস্তুত, কংস। শ্রীকৃষ্ণ যখন জন্মেছেন, মামা কি করে মারবেন, তার বাবা ভয়ে ভয়ে রাত্রিবেলা থেকে যমুনা পার করে নিয়ে দিয়ে আসতেন গোকুলে। ওখানেও তো শান্তি নেই, ওখানে পাঠিয়ে দিলেন পুতনাকে মার্ডার করার জন্য। রেস্কিউ হলেন। আবার কাকাসুর, বকাসুর, একের পর এক অ্যাটেম। আর শ্রীকৃষ্ণ কিন্তু প্রবলেম নিয়েই চলেছেন। একটু বড় হলেন, প্রেম ভালোবাসাতে বাধা। রূপকিনীকে দিয়ে দিচ্ছিলেন অন্যের সাথে বিয়ে, তার বউ যিনি ছিলেন রূপকিনীকে তিনি আবার তুলে নিয়ে এসে বিয়ে করলেন, সেখানেও তিনি ঝামেলায় জড়ালেন। এরপর একটু বন্ধুত্ব করতে গেলেন, অর্জুনের সাথে সমস্যা তার পরিবারের, সেই সমস্যায় তিনি ঢুকলেন, কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় যুদ্ধ হয়তো থার্ড ওয়ার্ল্ড ওয়ারও হবে না, তার থেকে বড় যুদ্ধ করলেন। তাহলে যাকে আমি ভালোবাসছি, আমি তার কথা অনুসরণ করছি কোথায়? তিনি তো ঝুট ঝামেলায় গেছে, তাহলে আমি কেন যাব না? আমি চাইছি পাকটা পরিষ্কার করতে, কিন্তু আমি পাকে নামবো না। এরকম হয় ভাই? আমি আজকে যে পোশাকটা পরেছি, সাদা পোশাক পরে রয়েছি, আচ্ছা আমি যদি এখান থেকে নোংরা তুলতে, আমার গায়ে এক ফোঁটা কালো লাগবে না? এটা অবশ্যই লাগবে। আমি ধৌত করবো, কাচবো, আমি পারছি না কেন কাচতে? আমি সেফটি জোনে রয়েছি কি করে? আজকে আমার যেটা মনে হয়, সমাজের ক্ষতিগ্রস্ততা না অধার্মিকদের দিয়ে হয় না, খারাপ লোকেদের দিয়ে হয় না। সমাজের ক্ষতিগ্রস্ততা হয় ধার্মিক লোকেদের দ্বারা। আমি নিজে তোমাকে বলছি, যতটা ক্ষতি হয় যারা অধার্মিক তাদেরকে, তার থেকে বেশি ধার্মিককে দিয়ে, ধার্মিকের নিষ্ক্রিয়তা দিয়ে। পৃথিবীতে তুমি দেখবে অনেক মদ মাতাল ছেলে একসাথে গলা জড়িয়ে যায়। তুমি দেখবে, আমি তোমাকে বলছি প্র্যাকটিক্যালি, বন্ধু দেখবে একসাথে বসে মদ খাচ্ছে, একসাথে বসে জুয়া খেলছে, একসাথে বসে বিভিন্ন অরাজকতা কাজ করছে। ইউনিটি আছে। তুমি দুজন ভালো মানুষ, পণ্ডিত, ধরো ওই 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 সমাজের একজন মহারাজ আর এই দিকের একজন মহারাজ, দুজন গলা জড়িয়ে তুমি দেখো, কখনোই হয় তেলে জলে মিল নেই। তার মানে বুঝতে হবে ধর্ম কার মধ্যে রয়েছে, কোথায় ধর্ম? যারা ধর্মের প্রবক্তা, এত বড় বড় স্পিচ দিচ্ছেন, ধর্মের চরম চরম লেকচার দিচ্ছেন, তারা আরেকজন পণ্ডিতকে গলা জড়াতে পারছেন না। মুখে বলছেন না ভালো, ইসকনের সাথে গৌড়ীয় মঠের আদায় কাজ করার সম্পর্ক, এইদিকে কিন্তু হরে কৃষ্ণ শুরু করছে। দুজনে কৃষ্ণ নিয়ে লাফাচ্ছে, কিন্তু কৃষ্ণের কথা নিয়ে কেউ লাফাচ্ছে না, কৃষ্ণকে নিয়ে কেউ বলছে না, কৃষ্ণের চরিত্র নিয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি এটা থেকে বুঝেছি,
যে একটা জুয়াখোর, একটা মদখোর, একটা লম্পট, তারা নিজের কষ্ট, দুঃখ, তাদের যন্ত্রণা বা তাদেরকে যারা ক্রিটিসিজম করে সেটাকে ভাগ করে নিতে পারে আরেকজনের সাথে। কিন্তু আমার পাণ্ডিত্য আমি কারোর সাথে ভাগ করতে পারি না। এই পাণ্ডিত্যের অহংই আমাকে নমিনি দিচ্ছে। কিসের পাণ্ডিত্য? যে আপনি যদি সমাজের কোনো কল্যাণে না লাগলেন? কিসের আপনার ঈশ্বর দর্শন? কিসের আপনার স্পিরিচুয়ালিটি, যা দিয়ে আপনি মানুষের মূল্যবোধ আনতে পারছেন না? তাহলে আপনার স্পিরিচুয়ালিটিকে ধিক। বিবেকানন্দ বলছেন এক জায়গায়, বলছেন যদি সমগ্র ধনরাশিও একত্রিত করে আমার সামনে রাখে, তার থেকে অধিক মূল্যবান আমার কাছে মানুষ। বিবেকানন্দের কথা, এটা আমার কথা নয়। যারা মঠে বিশ্বাসী, যারা রামকৃষ্ণ মঠে বিশ্বাসী, তাদেরকে দেখবেন, শুনবেন। বিবেকানন্দ বলছে পৃথিবীর সমস্ত ধনরাশির থেকে আমার কাছে বেশি মূল্যবান মানুষ। কিন্তু আমরা কোথায় করতে পারছি? আমরা তো সমস্যায় যেতে চাইছি না। যে যার মতো ঝামেলা করছে করুক, আমি সেফটিতে বসে মঠে বসে থেকে নিরামিষ খাবো, আর কেউ আমিষ খাবে। এই খাদ্য খাওয়ার নিয়ে টেন্ডেন্সি চলছে। দিব্যি এসি ঘরে বসে থেকে যাবো, এটা কি ধর্ম? মানে এসি ঘরে বসে ধ্যান করা আমার ধর্ম? আর যারা অসংখ্যের পড়ে রয়েছে, বিবেকানন্দ বলছে যতবার আমার ভারতবাসী দুঃখে আছে, আমি এদের জন্য বারংবার শরীর ধারণ করে আসতে পারি, আমার দুঃখ নেই, আমি চাই না স্বর্গ। যে এত বড় কথা বলতে তাকে যারা মানেন, তারা এইভাবে থাকতে পারেন। আজকে আমরা স্বামীজির কথা বলি, রামকৃষ্ণদেবের কথা বলি, বিভিন্ন মহাপুরুষের কথা বলি, কিন্তু তাদের পদাঙ্ককে অনুসরণ করি না আমরা সঠিকভাবে। যদি আমরা করতাম ভাই, তাহলে আমাদের দেশেরই অবস্থা হতো না। আমাদের দেশের মূল্যবোধের অবক্ষয় এই কারণেই হয়েছে, ওই যে প্রথম বললাম, মেন হচ্ছে ম্যারেজ, সঠিক পিতামাতার অভাব। আর আমি যদি কোনো নেক্সট এপিসোডে ম্যারেজটা কার সাথে কার করা উচিত, লং ডিসকাশন, সেটা আরো হয়তো ঘন্টাখানেক লেগে যাবে। নেক্সট পডকাস্টে আমি কখনো কোন ছেলের সাথে কোন মেয়ের বিয়ে হওয়া উচিত, কেমন ক্যাটাগরির সাথে কেমন ক্যাটাগরির বিয়ে হওয়া উচিত, আমি বলছি না। মানে আমি বলবো মানে ভেবো না, মানে আমার নিজের বানানো কোনো কথা বলবো, আমি মনুসংহিতার কথাই বলবো, আমার কোনো কথা আমি বলছি না। আমরা দেখবে পৃথিবীতে যে কোনো মানুষই যারা একটু পড়াশোনা জানে, আমরা 4 প্রকৃতির পুরুষ আসে আর 4 প্রকৃতির নারী থাকে। পদ্মিনী, শঙ্খিনী, হস্তিনী, চিত্রানী, 4 প্রকৃতির নারী থাকে। এবং প্রত্যেক প্রকৃতির নারীর প্রত্যেকটা গুণ নিয়ে সেটা হয়েছে। এবং প্রথমত ওই নারীগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবো? তার জন্য চক্ষু দরকার। সেটা জানানোর জন্যই বলবো যে কেমন প্রকৃতির নারীর কেমন অ্যাটিটিউড। ধরো যদি বলা হয় আমরা সবাই এক, তুমি আর অমিতাভ বচ্চন কি এক? না। তো অমিতাভ বচ্চনও যেভাবে ঘুমায়, তুমিও সেইভাবেই তো ঘুমাও, দুজনেই তো চোখ বন্ধ করে। অমিতাভ বচ্চন কি চোখ খুলে ঘুমান নাকি? না। আচ্ছা, অমিতাভ বচ্চনও হাঁটে, তুমিও সেই পা দিয়ে। অমিতাভ বচ্চন হাত দিয়ে হাঁটে নাকি? হাতটা লেগে করে হাঁটেন না। আচ্ছা, অমিতাভ বচ্চনও চিরুনি দিয়ে আসতে হয়, তুমিও তো চিরুনি দিয়ে চুল আসতে হবে। তাও তুমি আর অমিতাভ বচ্চন এক নও কেন? দুজনের প্রকৃতিগত সত্তা আলাদা, এই কারণে তুমি আলাদা। তাহলে আমরা কি করে সব মানুষ এক হই? তাহলে যদি সব মানুষ এক না হই, তাহলে সব মেয়ের সাথে আমার বিয়ে হতে পারে না, সবার সাথে সবার বিয়ে হতে পারে না। আমরা দেখবে একটা জিনিস বলি, এখন তুমি দেখতে পাবে না, দ্বারকাট আমি দেখেছি, দ্বারকাট আমি নিজের চোখে দেখেছি, এখন দেখা যায় না। অনেক আগে, আমি ধরো আজ থেকে 35-36 বছর আগে, তখন আমি ছোট ছিলাম, আমি দেখেছি দ্বারকাট। আমার দাদু আমাকে দেখিয়েছেন। আকারে অনেকটা বড় হয়। আর এই যে কাকগুলোকে তুমি দেখো, সেগুলো আকারে ছোট, এগুলো নর্মাল কাক। তুমি কোনোদিনও দেখাতে পারবে না ওই দ্বারকাকের সাথে নর্মাল কাকের বিট হচ্ছে। তুমি আজও তোমার বাড়িতে বা তোমার পারিপার্শ্বিকের বাড়িতে দেখবে বিভিন্ন কুকুর কেনে, ল্যাব, স্পেনিয়াল, ডোবারম্যান, অ্যালসেশিয়ান। তুমি যখন বাইরে নিয়ে বেরোবে, দেখবে বাইরের লেডি কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। কিন্তু ওই কুকুরটার সাথে এই কুকুরটার কোনোদিন বন্ডিং দেখতে পারবে না, কোনোদিনও পারবে না। তুমি দেখিয়ে দেখো, পৃথিবীর কোনো জেনেটিক আমাকে দেখিয়ে দিক, পারবে না। ওর সাথে কখনো বিট করবে না। আচ্ছা, কুকুর যদি বোঝে তার মূল্যবোধ, তাহলে মানুষ কেন বোঝে না মূল্যবোধ? একদম। মানুষ দেখো, যে কোনো মেয়ে দেখলেই পড়ে যাচ্ছে ছেলেগুলো প্রেমে। মানে একটু দেখতে শুনতে ভালো হলে, একটু ভালো ভালো ফিগার হলেই সে প্রেমে পড়ছে। তো এই দেশি কুকুরগুলোর অনেক ফিগার ভালো মেয়ে কুকুর পাওয়া যায়, তো ওই পুরুষ কুকুরটার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে না কেন? ও জানে আমি কে, ও জানে আমি কোন জাতে বিলং করি, কোন গ্রেড আমার। কিন্তু মানুষ জানে না সে কোন গ্রেডের। এই মানুষকে বুঝতে হবে আমি কোন গ্রেড, আর এই গ্রেড বোঝার জন্যই তাকে জানতে হবে স্পিরিচুয়ালিটি। দ্বিতীয় কোনো বিদ্যা নেই পৃথিবীতে। তুমি যতই বেসিকে বিবিএ করো, এমবিএ করো, এমটেক করো, বিটেক করো, ভাই তোমার কোনো টেকই সম্পন্ন হবে যদি তুমি স্পিরিচুয়ালিটি টেকে না আসো। আচ্ছা, আমি যদি বলি, এখন বর্তমানে তো এরকম সমস্যা হচ্ছে। একটা প্রকৃত মানুষ হতে গেলে কি কি ভাবে মানে মেনটেন করা উচিত নিজেদের সন্তানদের, বা কোন পথে নিজেদেরকে হাঁটা উচিত? দেখো, এই প্রশ্নটা করতে গেলে সেই আবার বিবাহতেই যেতে হয়।
বিবাহতে যেতে হবে। যেতে হবে, কোনো ক্ষেত্রে তুমি এটাকে উল্লঙ্ঘন করতে পারছো না। অ্যাকচুয়ালি জন্ম কিন্তু আদত কথা। তুমি আমি সবকিছুর ক্ষেত্রেই তুমি বারবার দেখবে আমরা তো মাতা পিতা ছাড়া হতে পারছি না। যদি এমন কোনো উপায় বিজ্ঞানের অগ্রগতিতে থাকতো যে আমার বাবার স্পাম এবং মায়ের ওভামের দরকার নেই, আমি হয়ে যেতে পারবো, এরকম টেস্ট টিউব হতে গেলে ওটা দরকার, স্পামের দরকার। টেস্ট টিউব বেবি মহাভারতের যুগে ছিল, এই যে দুর্যোধন, এরা সব টেস্ট টিউব বেবি। আমি কোনো এক সময় ডিসকাশনে আসবো, এটা সব টেস্ট টিউব বেবি। দুর্যোধন একদম একদম, এরা সব টেস্ট টিউব বেবি, এটা নর্মাল বেবি নয়। আরে একটা মানুষ 100খানা প্রেগনেন্সি কি করে আসবে, তুমি নিজে কল্পনা করো না। ওরা 100খানা ভাই, তুমি এটা কমন সেন্সের জিনিস ভাবো না। 100 বার প্রেগনেন্সি হলে তো গান্ধানি মরে যেতেন। ওদের জন্মবৃত্তান্তটা পড়ে নিয়ে গেলে ওনাদের হাড়ির মধ্যে রাখা ছিল কিছু ঔষধির দ্বারা, সেটাকে তুমি এখন টেস্ট টিউবের বলতে পারো। মানে আমি টেস্ট টিউব বেবি বলতে ইন দা সেন্স বলছি, সেই সময়ের নামকরণ তো টেস্ট টিউব ছিল না, কিন্তু বর্তমান সময় যেটা মডার্ন সাইন্স একদম 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 ওই টেকনোলজিটাকে ফলো করে টেস্ট টিউব। আমি পরে কোনো সময় আসবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রেই তো তোমাকে স্পাম এবং ওভামের কানেক্টেড হতে হবে। তা তুমি যদি স্পাম এবং ওভামের কানেক্টেড হও তাহলে তো মাতা পিতা, তো মা বাবা ছাড়া যখন আমি আসতেই পারছি না, তাহলে তো আলটিমেট মনুষ্যত্বের প্রথম ভিত্তি তো ওই জায়গাটা। জন্ম তো আদত কথা, বলে না জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, কথাটা ইন জেনারেল বলা, কথাটা পুরো সত্য বলে আমার মনে হয় না। জন্ম হোক যথাযথ কর্ম হোক বলে এবার কোন ধরনের কি করে হতে পারে? তোমার জন্ম যদি দুমদাম রেপ করে হয়ে যায়, তোমার কর্ম কি করে ভালো হয়ে যাবে? দেখাও তো একটা রেপ করে সন্তান হয়ে গেছে, সে জীবনের প্রকৃত প্রকৃত যশা সন্তান হয়ে বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের আধ্যাত্মবাদ, দেশের সংস্কারের কাজে লেগেছে। দেখাও একটা মানুষ। কিছুদিন আগে খবরে একটা জিনিস দেখছিলাম, রেড লাইট এরিয়ার একটা সন্তান, তার মা ওই পেশার সাথে যুক্ত, আইএএস অফিসার হয়েছে। হয়তো জানি না, আমি এক্সাক্ট আমার ঠিক মনে নেই, হয়তো পেটের দায়ে হোক বা অন্য কোনো কারণে, কিন্তু তোমার এই ক্ষেত্রে মানুষ হয়ে বেরিয়েছে। তোমার এই ক্ষেত্রে প্রশ্নটাতেও কিন্তু দেখো যাচ্ছে মাতা পিতা। আমি কিন্তু বলছি যে কোনো রেপিস্ট, সেই মাটার কথা তুমি যেটা বললে যে রেড লাইট এরিয়াটা তো মাথাটাকে আমি এনেছি। যেই মাকে তুমি, যার ছেলে আইপিএস হয়ে বেরিয়েছে বলছো না, যে মা রেড লাইট এরিয়াতে, যাকে আমরা বেশ্যা বলি, তো এটা তো আমরা তাকে এনেছি, তিনি তো হননি। তুমি ভালো করে তার হিস্ট্রি গিয়ে খোঁজো, সেই মা কিন্তু নিজে ধর্ষিতা হতে আসেননি, তাকে ধর্ষিতা বানিয়েছি সমাজ, আমরা বানিয়েছি। ধরো কেউ যদি তোমাকে জোর করে ধর্ষণ করে, সেটা তো তোমার দোষ নয়, দোষ তো সেই নরপিশাচের। আমি সেটার কথা বলছি না, আমি বলছি যে আমরা যেটা করছি। আচ্ছা আচ্ছা, একটা মেয়ে যদি নিজে থেকে নেকেড হয়, যেমন একে ছাড়ছে ওকে ধরছে, এটা তো নিজের নেকেড পানা, আমি এটার কথা বলছি। কিন্তু কোনো মা যেরকমই হোক, সে মা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মা। তুমি যেই মায়ের কথা বলছো, যে রেড লাইট এরিয়া থেকে তার ছেলে আইপিএস হয়েছে, তুমি তার জার্নিটাকে যদি ভালো করে, তুমি যদি কখনো ওটাকে অপারেশন করতে যাও, দেখতে পাবে মায়ের জীবনী শোনো, উনি কোনোভাবেই স্বেচ্ছায় তো এই কাজটা করেননি। তিনি হয়তো কোনোভাবে বিবশ হয়েছে, এটা হতেই হবে, বিবশ ছাড়া এই কাজ হয় না। আচ্ছা, কুন্তিও তো বিয়ের আগে মা হয়েছেন। কুন্তি বিয়ের আগে, মহাভারতে কর্ণ তো বিয়ের আগে সন্তান, সবাই জানে। কর্ণ, আমরা যাকে বলি মহারথী কর্ণ, দানবীর কর্ণ, যা সবাইকে দান করতেন, তো সেই কর্ণ তো বিয়ের আগে হয়েছে, তোমারই মায়ের সন্তান। তাহলে সেই মায়ের সন্তান এত ভালো হলো কি করে? আচ্ছা, সর্বোপরি আমার ক্যামেরাতে দেখানো যাবে কিনা জানি না, আমার কাছে যীশু খ্রিস্টের পিকচার আছে। যীশু খ্রিস্ট তো কুমারী মায়ের সন্তান, মাদার মেরি আর জোসেফ, তাদের মধ্যে তো কোনো বিবাহ হয়নি। মানে সকল যেইগুলো হয়, যদি দাম হৃদয় তব তদুস্তু হৃদয় মম, যেই সকল ঘোরাঘুরি ফ্যাশনেশন বিয়েগুলো হয়, সেই বিয়ে তো তাদের মধ্যে হয়নি। বলেনি ডু ইউ ম্যারেজ হয়নি না, কিন্তু তিনি মা হয়েছে কুমারী মা। কুমারী হয়ে তিনি তো স্বয়ং পরিত্রাতা যিশুর জন্ম দিয়েছেন। তো আমাদের মানে তো এত ঢং ঢং করে বিয়ে হচ্ছে সমাজে, এত ব্যাম পাটি বাজিয়ে বিয়ে হচ্ছে, সানাই বাজিয়ে প্যাপা প্যাপা করে, এই 500 লোককে খাওয়ানো হচ্ছে খাসির ঠ্যাং। কোথায় দেখাও তো একবার যীশু খ্রিস্ট জন্ম দিয়েছে বা কর্ণের জন্ম দিতে পেরেছে? হয়নি। তার মানে হচ্ছে বিয়েটা তো ওরকম নয়। আমি বলেছি যে মাতা পিতার পবিত্র মিলন, বিয়ে না হলেও যে পবিত্রতা থাকে না তা বলছি না, কিন্তু আমি একদম অনেক এরকম মানুষ আছে যাদের মধ্যে পবিত্রতা আছে, আর বিয়ে করলে সে পবিত্রতাতে কনভার্ট হয় তাও নয়। তুমি যদি বিবাহ না করে কাউকে রেসপেক্টলি লাভ করো, রিগার্ডলি লাভ করো, যদি তোমার সাথে সমাজের কোনো মেলবন্ধনে বিবাহ শোকর,
এই রেজিস্ট্রি বা এই সোশ্যাল সিঁদুর পরাপরি নাও হয়, যদি তোমাদের দুজনের চাওয়া পাওয়া ভালোবাসা থেকে তার মধ্যে থেকে ভালো সন্তান হতে পারে। আমি তার মানে সমাজকে এই বার্তা দিচ্ছি, তোমরা আপনারা কালকে থেকে বিয়ে করবেন না, বাচ্চা তৈরি করে দেবেন। কথাগুলোকে তো ভুল মানে করা তৈরি করা হয়, আমি এটা বলছি না, কিন্তু আমি বলছি এরকম থেকে হয়। কিন্তু আমি বিয়ে করলাম, তারপর যথেচ্ছভাবে স্ত্রীকে ভোগের চোখে দেখতে পারি, এটা থেকে কখনো ভালো কিছু হতে পারে না। স্ত্রী মানে আমার প্রপার্টি নয়, এটাকে আমাকে বুঝতে হবে। আমার স্ত্রী আমার প্রপার্টি নয়, সে আমার অর্ধাঙ্গিনী, আমার প্রপার্টি নয়। মানে আমি তাকে যেভাবে চাইবো সেভাবেই ভোগ করতে পারবো, এটা হতে পারে না। তিনি বেশ্যা নন, তিনিও আমার মায়ের সমতুল্য। আমার মায়ের একটা রিফর্ম, আমি যখন খেতে দেয় সে আমাকে আমার মায়ের মতনই তো খেতে দেয়। হয়তো তার বয়সের নৈকট্যে তার থেকে আমি বয়সে বড়, কিন্তু সেও কিন্তু আমার কাছে রেসপেক্টফুলি লাভেরই পাত্র। আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক শুধু সহবাসে দাঁড়িয়ে ওইটা নচেত, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক কিন্তু অবশ্যই রিগার্ডফুল লাভ হতে হবে, শ্রদ্ধা মিশ্রিত ভালো। শুধু ভালোবাসা না, শুধু তো ভালো আমি কুকুরকেও বাসি, আমার স্ত্রীকে আমি কুকুরের মতো ভালোবাসবো না। রিগার্ডফুল লাভ, আমার তার কথা শুনতে হবে, তিনি যেটা বলছেন আমার শুনতে হবে। তিনি আমার থেকে 14-15 বছরের ছোট বলে, মানে তিনি বলছে তাকে পাত্তা দেবো না, আমি স্বামী, আমাকে সব করতে হবে, আমি বলবো, এটা হতে পারে না। তার কথাও শুনতে হবে আমাকে। এইখানে দাঁড়িয়ে দুজনের পটভূমিতে ভালো সৃষ্টি হতে পারে। মানে আমিও তারপরে বলবো, তিনি শুনবেন, ঠিক তিনি যখন আমাকে, তখন আমিও শুনবো। আজকে প্রবলেমটা কি হচ্ছে ভাই জানো, ছেলে মেয়েদেরকে আমরা ডমিনেট করি মা বাবারা বড় হলে। মেন মূল্যবোধের অবক্ষয়ের আরেকটা কারণ হচ্ছে যে আমরা মনে করি আমি মা বাবা, আমি যা চাপিয়ে দেবো তোমাকে সেটা শুনতে হবে। নট দ্যাট, তোমাকেও তোমার সন্তানের কথা শুনতে হবে। পৃথিবীতে অনেকে বলে, আমি একটু হাটকে কথাটা বলেছিলাম, সবাই বলে পৃথিবীতে মা বাবা বড় সন্তানে, কিন্তু আমি বলি সন্তান অবশ্যই বড়। যতক্ষণ না তুমি হয়েছ, তোমার মাকে কেউ তার আগে মা ডাকেনি না। তোমার মাকে এই ডেজিগনেশনটা, এই সম্মানটা পৃথিবীতে তার আগে কেউ দেয়নি। বৌমা ডেকেছে, কাকিমা ডেকেছে, জেঠিমা ডেকেছে, মেয়ে ডেকেছে, মা ডাকেনি। প্রথম মা ডাকটা তুমি তোমার মাকে ডেকেছিলে। তাই তোমার মাকে যদি সব থেকে বেশি সম্মান কে দেখেছে তুমি, তোমার মায়েরও উচিত তোমাকে ততটা সম্মান করা, কারণ প্রথম সব থেকে বড় সম্মান তোমার মাকে তুমি দিয়েছিলে। আজকালকার মা বাবারা এটাই ভুলে যায় যে আজকে আমাকে মা বলেছিল কে, আমার ছেলে, তাই আমারও তার কথা শোনা উচিত, আমাকেও তাকে সম্মান করতে হবে। তবে গিয়েই সন্তানও মা বাবার কথা শুনতো, মূল্যবোধ বাড়তো। আমরা কোনোদিনও আমার সন্তানের মধ্যে গোপালকে দেখি না, তাই আমার সন্তানও আমার মধ্যে নন্দলালা বা যশোদাকে দেখে না। যেদিন থেকে প্রত্যেক মা বাবা তার সন্তানের মধ্যে বাল গোপাল দেখবে, সেদিন থেকে ওই বাল গোপালও মা বাবার মধ্যে নন্দলালা যশোদাকে দেখবে। হয়ে উঠুক না, দেখুন না প্র্যাকটিক্যালি করে হয় কিনা। আমি যেটা বলছি প্র্যাকটিক্যালি করে দেখুন, আপনার সন্তানকে গোপাল ভাবুন, দেখুন আপনার সন্তানের মধ্যে গোপালের আবির্ভাব হবে। হ্যাঁ, ওই দুষ্টু সন্তানটার মধ্যেই হবে। গোপালও দুষ্টুই ছিলেন, পরবর্তীকালে কৃষ্ণতে কনভার্ট হয়েছিলেন, আপনার সন্তানও হবে। আমরা মানুষ করছি না, আমরা চাপিয়ে দিচ্ছি, তোমাকে এটা পড়তে হবে, তোমাকে এটা হতে হবে। কেন হতে হবে? তার নিজস্ব ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে না? আমার মা বাবা আমাকে কখনো চাপিয়ে দেয়নি এরকম যে তোকে ডাক্তার হতে হবে, তোকে কিন্তু। হ্যাঁ, আমার মা আমাকে একটা চাপিয়েছিলেন আমার ফাইন্যান্সিয়ালি তখন অবস্থার জন্য, সেই সময় দাঁড়িয়ে চাকরির জন্য। আমি আমার মায়ের কথাতে চাকরি করেছি জীবনে। আমার এই 43 বছরের জীবনে আমি 3 মাস চাকরি করেছি। জায়গাটা বলছি না, হাসি লাগবে। অ্যাকাউন্টসের কাজই করেছি, আমার এর বেশি তো যোগ্যতা নেই, আমি তো বিশাল পড়াশোনা করিনি, আমি খুব মূর্খ সূর্খ একটা বল, আমি অর্ডিনারি বিকম গ্র্যাজুয়েট, আমার বেশি শিক্ষাগত যোগ্যতা নেই। আমি এটা স্বীকার করি, আমি ইনটেক বিটেক জিটেক কোনো যত টেক পেক আছে কিছুই করিনি। কিন্তু অনেক মানুষ আছে যারা প্রফেসর আমার কাছে আসেন বলে, আমি জানিও না আমি কি জানি, বাট আমি যেটা বুঝেছিলাম যে চাকরি করা মানে আমাকে ডমিনেট করে ফেলা, নিজেকে গোলামি করে ফেলা। ব্যাপারটা হচ্ছে যে ধর্মজগৎ একটাকে বিলিভ করে। তুমি আজকে দেখতে পারো যে ক্রাইসিস এই চাকরি নিয়ে, এর মেন কারণ মানুষ, ছেলেমেয়েরা মনে করে ফেলেছে যে আমি যদি একবার সরকারি চাকরি পেয়ে যাই, আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো, একটা ব্যাংক থেকে লোন নিয়ে ইএমআই নিয়ে ভালো বাড়ি করবো, আস্তে আস্তে ইএমআইটার সাথে ভালো করে বিয়ে করে সেটেল হয়ে যাবো। এই যে নিউক্লিয়ার ফেসিলিটিস গুলো এবং নিজেকে সিকিউরিটি করে দেওয়া, অন্যকে ফেসিলিটিস না দেওয়া, আমি নিজে সিকিউর হব, নিজের নিউক্লিয়ারই সিকিউরিটি নেব, এই টেন্ডেন্সি কিন্তু দেখো আজকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় নিয়ে চলে গেছে। আমি মনে করি এই যে চাকরি বাতিল হয়েছে, এগুলো আমার মনে হয় না শুধু সরকারের একার দোষ, এটা আমার বিলিভ হয় না। আচ্ছা তুমি বলো তো, 94% মানুষ তো চাকরি করে না ভারতবর্ষে,
তারা কি বেছে নেই? আমি চাকরি করি না, আমি জানি না তুমি কতটা কি চাকরি করো, কিভাবে চাকরি করো, অনেক লোক চাকরি, তারা কি বেছে নেই? তাহলে আমরা কি সব বানের জলে ভেসেছি? 4% 6% লোককে দিয়ে কি ভারতবর্ষ নাকি? এই 6% চাকরি পাওয়ার জন্য তো এত সময় হয়েছে। আর এই চাকরি পাওয়ার টেন্ডেন্সি হচ্ছে ইংরেজদের থেকে। 190 বছর ইংরেজ আমাদের এখানে রাজত্ব করে গেছে, আর আমরা তো দলদাস হয়েছিলাম। ওই যে 190 বছর দাসত্ব করছে, এটাকে ছাড়তে পারছি না, ছাড়তে পারিনি এখনো। আমি বলছি না চাকরি করাটা অন্যায়, নিশ্চয়ই করতে পারে যার যার অ্যাবিলিটি, তো চাকরি করলে অবভিয়াসলি অ্যাবিলিটি কমে যায়। তুমি দেখবে অনেক বড় বড় আইপিএস পলিটিক্যাল লিডারদের পায়ে জুতো খুলে দিচ্ছে, এটা ভালো গুণ না, এটা হতে পারে না। পলিটিক্যাল লিডাররা কিন্তু ইলেক্টেড, নট সিলেক্টেড, ইলেক্টেড মেম্বার। আজকে সরকার আছে, কালকে ভোট দেবে না, কালকে পড়ে যাবে, ওর কোনো মর্যাদা নেই। কিন্তু আইপিএসটা কিন্তু সিলেক্টেড, ওরা কিন্তু পরের তাবেদারিতে চাকরিটা পায়নি, নিজের যোগ্যতায়। নেতা হতে গেলে কিন্তু যোগ্যতার থেকে বেশি লাগে পরের সিম্প্যাথি, আর আইপিএস হতে গেলে সিম্প্যাথি লাগে না, যোগ্যতা লাগে। তাহলে তুমি বলো ওই আইপিএসটা যখন একজন নেতা জুতো খুলে দিচ্ছে, সে কি তার ডিগনিটিকে ছোট করছে না? কোথায় তার শিক্ষা, কোথায় তার সংস্কৃতি? সেখানে দাঁড়িয়ে তো আমি অনেক মহৎ, আমি কোনো নেতার জুতো খুলে দিচ্ছি না, আমি কারোর জুতো হাত দিচ্ছি না, আমি একমাত্র পরম পিতার জুতো খুলে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছি, পরম পুরুষের যে সুপ্রিম গড, আমি তার পদতলায় রয়েছি। আমি তো কারো দাসত্ব করি না, আমি তো ঈশ্বরের দাসত্ব করি। আমাদের মধ্যে যদি এরকম শাস্ত্র, তাহলে আমাদের ভারতবর্ষ হয়তো মেবি অন্যরকম হতে পারতো। কিন্তু আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, আমি চাকরি করব, বিয়ে করব, নিউক্লিয়ার থাকবো, বাবা মাকে নিচের ঘরে রেখে দেবো, আমি দোতলার ব্যালকনিতে ভালোভাবে থাকবো, একটা এসি লাগিয়ে দেবো, বাবা মাকে যদি পারি এসি দেবো, যদি না হয় বাবা মাকে টেবিল ফ্যান দিয়ে চালিয়ে দেবো। এই তো আমি করব, আমি হব, আমি খাবো, আমি থাকবো, আমি 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 আর তো কিছু আমার বলে কিছু নেই, সব আমি হয়ে গেছে। যেদিন থেকে আমি থেকে আমরা হব, সেদিন থেকে সমাজ পাল্টে যাবে। আর এটার পিছনে আবার সেই ম্যারেজ, তাহলে ম্যারেজ নিয়ে একটা ফুল এপিসোড হবে, বিবাহ নিয়ে পুরোটাই। কারণ আমার মনে হয় ভাই, তুমি যে স্পিরিচুয়ালিটিকে নিয়ে কাজ করছো, আমার সব থেকে ভালো লাগে, তোমাকে মেন রুটে যেতে হবে। তুমি গাছের গোড়ায় জল দিয়ে কিছু করতে পারবে না। গাছে তুমি হাজারো বছর ধরে গাছের জল দাও, গাছ শুকিয়ে যেতে পারে। তুমি যদি গাছের আগায় যদি জল দাও, গাছের যদি তুমি গোড়ায় জল দিতে পারো, গাছ কিন্তু বাঁচবে। আমরা কিন্তু সবাই গাছের উপরে জল দিয়ে যাচ্ছি, সবাই। আমরা কিন্তু রুটে জল দিচ্ছি না। রুট আসল মূলাধার চক্র, যেটা আমাদের নিতম্বের নিচে থাকে, পাঁছার মূলাধার চক্র, যেখান থেকে আমাদের সিক্রেট পার্ট, ওই জায়গাটা হচ্ছে মূলাধার চক্র। ওই মূলাধার চক্রে গিয়ে কিন্তু আমাদের হিট করতে হবে, কারণ আমরা ডিরেক্টলি আজ্ঞা চক্রে যেতে পারবো না। আমাদের মূলাধার চক্র, অনাহত, স্বাধিষ্ঠান, সহসা, এইভাবে কিন্তু আমাদের উঠছে। আমি যদি মনে করি মূলাধার চক্রকে বাদ দিয়ে ডিরেক্টলি আজ্ঞা চক্রে চলে যাব, এটা আমার কাছে মূর্খামি হবে। কেউ প্রাইমারি স্টেজে না কমপ্লিট করে কেউ হাই স্টেজে যেতে পারেনি, যদি মনে করে দিতে পারবে। আমরা কিন্তু ওটাই করতে চাইছি। তাই আমাদের আগে রুটে যেতে হবে, সমাজের অগ্রগতি রুটে যেতে হবে, আমাদের প্রবলেমের রুটে যেতে হবে। যদি আমরা প্রবলেমকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা সলিউশনকে নিশ্চয়ই পাবো। যদি আমি প্রবলেমই না বুঝতে পারি, সলিউশন পাবো কোথা থেকে? মানুষ তো তার প্রবলেমই বোঝে না, সে কেন প্রবলেমে আছে। প্রবলেমটা কি? আমি বারবার বলি, আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেমটা আমি বাদ দিয়ে কোনো প্রবলেম নেই জগতে। দাদা, আমি যদি কাউকে জিজ্ঞেস করি দাদা কেমন আছে, এই চলে যাচ্ছে, মানে একদম মুখটা এড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, তো বলছে খুব খুব কষ্ট করে চলতে হয়। আরে জীবনটা বেঁচে থাকাই তো কষ্ট। তুমি তো হেঁটেছো, এটাও তো কষ্ট। তুমি যে ঘুমাও, এটাও কি কষ্ট নয়? তুমি যে পটিতে যাও, সেটাও তো কষ্ট। কষ্ট ছাড়া কি আছে লাইফে? মানে জীবনটাকে যত বেশি আমি জটিল ভাববো, তত জটিল হতে থাকবে আমার জীবন। খুব ইজিলি জীবনে প্রেজেন্টে বাঁচা উচিত আমার মনে হয়, পাস্ট এবং ফিউচার নয়। পাস্ট এবং ফিউচার নয়। আমি এটাই বলি, অতীতকে কখনো মানে ধরে রাখা যায় না, ভবিষ্যতে কোনোদিন ছোঁয়া যায় না, বর্তমানে বাঁচো। একদম বর্তমান। তুমি জীবনে তুমি আজকে শাহরুখ খানের অতীতকে কে দেখছে? 20 টাকা নিয়ে সার্কাস ইয়ে করতে আসতেন বোম্বেতে। আজকে তিনি কিং খান, কোটি কোটি টাকা তার প্রপার্টি। আজকে শাহরুখ খানকে মানে, সেদিনকার 20 টাকার শাহরুখ খানকে কেউ মানে না। একদম। তাই তুমি যদি বড় হও, তোমার ছেঁড়া কোটটাও হিস্ট্রিতে লেখা থাকবে। আর তুমি যদি এখন কিছু না হও, তোমার ওই যে কি বলে জেমস বন্ড 007, যিনি সব থেকে টপ মোস্ট হ্যান্ডসাম পুরুষ অফ দ্য ওয়ার্ল্ড, তার জ্যাকেট পরে থাকলে তোমাকে কেউ পুছবে না, কেউ মনে রাখবে না। তাই ইতিহাস সেটাই হয় যেটা তুমি কিছু করেছো, তুমি দাগ কাটতে পেরেছো। দাগ কাটা মানে আমি সবসময় রিচ হওয়ার কথা বলছি না। বিবেকানন্দ টাকা রোজগার করে যাননি। সেদিক থেকে দেখতে গেলে সালমান খান অনেক সাকসেসফুল বিবেকানন্দ থেকে। অনেকে বলে না যে
ভাই এ অনেক বেশি জায়গায় টাকা পাকা দেখেছি, অনেক কামিয়েছে। আমি তো মনে করি তাহলে বিবেকানন্দ সব থেকে আনসাকসেসফুল পার্সন। এত মানে কেন মানুষ 12 জানুয়ারি তার এত জন্মদিন পালন করে কেন? সালমান খানের জন্মদিন পালন করা উচিত, এলন মাস্কের করা উচিত, বিল গেটস এর করা উচিত, ধীরুভাই আম্বানির করা উচিত। বিবেকানন্দকে মানে করো, বিবেকানন্দকে প্রণাম করো, সলমান খানকে প্রণাম করো। যদি অর্থ রোজগার দিয়ে সাকসেসের মাপকাঠি মাপ হয় তাহলে তো তারা সাকসেসফুল, বিবেকানন্দ সাকসেসফুল না। বিবেকানন্দ কি তোমার থেকেও গরিব ছিলেন। তাহলে ম্যারেজ এটা নিয়ে মানে কার সাথে কার বিবাহ হওয়া উচিত এটা নিয়ে একটা ফুল এপিসোড করা যায়, একদম করা যায়। আজকে পডকাস্ট এখানে শেষ করছি। তাই হোক, আজকে পডকাস্টটা এখানে শেষ করছি। আপনাদের এই পডকাস্টটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এবং এর পরের পডকাস্টে কিন্তু কার সাথে কার বিবাহ হওয়া উচিত, যেটা যেমনটা দেবাশিস দা বলছিলেন, 4 টাইপের আমাদের 4টি ক্যাটাগরিতে পুরুষ এবং মহিলা রয়েছে, কার সাথে কার বিবাহ করা উচিত এইসব বিষয়ে একটা ফুল এপিসোড আমাদেরকে দেবে। তো সেই ভিডিওটা দেখার জন্য অতি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, যাতে সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ওহে কি করিলে বলো পাইব